প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা দেখছিলাম আমাদের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর চ্যাপ্টার 6, যেখানে আমরা বলছিলাম যে ইন্টারন্যাশনাল ট্রেডিং এন্ড ট্রেডিং অর্গানাইজেশন। তো আজকের আমরা দেখতে চাই আমাদের বেশ কয়েকটা টপিক আমরা এখান থেকে নিয়েছি, যেগুলোর মধ্যে মূলত আমরা কাভার করে শেষ ক্লাসে দেখেছিলাম সার্ক। তো সেই সার্কের পরের থেকেই আমরা মূলত সার্কের যে ফরমেশন, সেই ফরমেশন থেকেই আমাদের আসে শুরুতে যে কনসেপ্ট, সেটাকে আমরা বলি সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। তারপরে আসে আমাদের সাপটা। তো সাপটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করিনি। আর আমরা জানি যে সার্কের গুরুত্ব তুলনামূলকভাবে এখন একটু কমে গেছে, সেহেতু সার্ক থেকে কোশ্চেন আসার চান্স একটু কম। তো এরপরে আমরা বলছি যে নেক্সট কনসেপ্ট আমরা দেখতে চাই অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অর্থাৎ যেটাকে আমরা বলছি আসিয়ান, আজিয়ানও বলতে পারি। তো এরপরে আমরা দেখছি যে আমাদের নেক্সট কনসেপ্ট, যেটাকে আমরা বলছি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলছি আংট্যাড। এরপরে আমরা বলছি যে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস এন্ড ট্রেড, যেটাকে আমরা বলি গ্যাট, GATT, এটা লিখে দেওয়া উচিত ছিল। তো এখন আমরা বলছি যে এই যে আমরা সাতটা, আসিয়ান, আংট্যাড, গ্যাট, এগুলো আমরা বললাম, এগুলোর ফুল ফর্মে আমাদের কোশ্চেন আসে। এটা বলতে বলে যে এটা আসলে কি বোঝায়, আংটেড বলতে এর ইলাবোরেশনটা কি, এগুলো এরা জানতে চায়, এবং এখান থেকে এগুলো সব এক মার্কেট কোশ্চেন। তো সেহেতু এগুলো আমাদের এই যে বড় বড় ফর্মে যেগুলো লেখা আছে, এগুলো একটু নিজেরা দেখে নিতে হবে। তো এরপরে আমরা আসি, যেহেতু এখানে লেখাই আছে সেহেতু এগুলো একটু নিজেরা একবার দুবার দেখলে তখন হয়তো আরো স্পষ্ট হবে। তো আমি যা দেখলাম, আমার এই লেকচার বোধহয় কেউ খুব বেশি একটা দেখেও না, আমি আমার যা মনে হচ্ছে আর কি। তো এরপরে আমরা আসি, আমরা দেখছি যে এখানে আমরা দেখছি যে আমাদের শুরুর কনসেপ্ট আমরা বলেছিলাম সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট। তো এখানে কত সাল কত কি আছে সেগুলো একটু নিজেরা দেখে নিতে হবে। আমরা জাস্ট এখান থেকে দেখতে চাই যে আহ, আসলে আমাদের এই সাবটার মেইন উদ্দেশ্যটা কি। তো আমরা বলেছিলাম যে প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট যেগুলো হয় সেগুলো এমন একটা সময় হয় যখন আমরা দেখি যে কান্ট্রি গুলো একজন আরেকজনের সঙ্গে ট্রেড করতে চায়। তো যখন এরা ট্রেড করতে চায় তখন এরা একটা ব্লক বা রিজিয়নের মতো সিলেক্ট করে যে এই এই দেশের সঙ্গে আমি ট্রেড করতে চাই, আমরা একসঙ্গে এক জায়গায় মিট করতে চাই। তো কেন তারা এক জায়গায় মিট করতে চায়, তার আগে কি তাদের মধ্যে ট্রেড ছিল না? তো এখানে আনসার হলো যে এদের মধ্যে ট্রেড ছিল, কিন্তু কথা হলো যে ট্রেডের হয়তো তাদের প্যাটার্নটা ভিন্ন ছিল, এবং ট্রেডটা হয়তো অত বেশি ছিল না। কারণ কি, এখানে প্রচুর পরিমাণে ট্রেডের ব্যারিয়ার ছিল। ব্যারিয়ার বলতে আমরা বুঝি ট্যারিফ বা নন ট্যারিফ ব্যারিয়ার। তো আমাদের যে এই যে এগ্রিমেন্ট গুলো মূলত যেখানে হয় সেখানে আমরা নন ট্যারিফ নিয়ে অত বেশি কথা বলি না, আমাদের মেইন উদ্দেশ্যই থাকে হলো ট্যারিফ রেটটা কমানো। তো এখন যখন আমরা প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্টে যেতে চাই তখন দেখা যায় কি যে আসলে আমরা আমাদের কি শুধুই ট্যারিফ ট্রেডটা বাড়ানো টার্গেট, নাকি এর সঙ্গে অন্য কোনো টার্গেট আছে? তো যখন এই প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্টে যখন আমাদের আলোচনা শুরু হয় তখন যেসব কান্ট্রি গুলো, আমরা জানি যে সার্কের 7টা দেশ শুরুতে এটা শুরু করেছিল। তো এখন আমরা দেখি এখান থেকে আরেকটু। তো যখন এই যে 7টা দেশ তাদের আলোচনা শুরু করেছিল তখন বলছে যে আমরা জানি যে এই নেশন গুলো এরা লিস্ট ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রির মতো ছিল আর কি, অর্থাৎ স্বল্পোন্নত বা কিছুটা উন্নয়নশীল দেশ আর কি। তো এর মধ্যে উন্নয়নশীল হিসাবে তখন কারা কারা ছিল? পাকিস্তান ছিল, ইন্ডিয়া ছিল, শ্রীলঙ্কা ছিল। তো সেই সময়ের দিকে এবং বাদ বাকি যে নেশন গুলো এখানে ছিল, ভুটান, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ, আফগানিস্তান পরে এসছে। তো এইসব দেশগুলোর ডেভেলপমেন্ট ছিল অনেক বেশি আহ, নিম্ন স্তরের আর কি, যেটাকে ডেভেলপমেন্ট বলা যায় না। এই জন্য একে বলা হয় লিস্ট ডেভেলপড কান্ট্রি বলা হতো, স্বল্পোন্নত দেশ হিসাবে তাকে বলা হতো। তো আমরা জানি যে এই যে স্বল্পোন্নত দেশ, এদের মধ্যে দেখা যায় কি দক্ষিণ এশিয়ার মোটামুটি আমরা বলেছিলাম প্যাটার্নটা মোরলেস কাছাকাছি। তো এদের মধ্যে একটা মোটিভেশন ছিল যে আমরা আমাদের এই অবস্থা থেকে, এবং অন্য যে নেশন গুলো ডেভেলপিং ছিল তাদের ডেভেলপমেন্ট প্যাটার্নটা অত বেশি আহামরি ডেভেলপিং টাইপের ছিল না, কিন্তু তারা ডেভেলপিং নেশন, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান। তো তখন এরা এক জায়গায় বসে তাদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চাই। এবং আমরা সার্কের মধ্যে বলেছিলাম যে কোন কোন সেক্টর গুলোতে আমরা এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, তারপরে আমরা বলেছিলাম যে আবহাওয়া, এসব নানা বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনার অবস্থান ছিল। তো এখন আমরা বলছি কি যে আসলে আমাদের এই যে আমাদের এক জায়গায় বসা, এটাতে আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হলো আমাদের জনগণের লিভিং স্ট্যান্ডার্ডটা ইনক্রিজ করা। তো লিভিং স্ট্যান্ডার্ড ইনক্রিজ করতে গেলে আমাদের এখানে ট্রেডটাও বাড়াতে হবে। যে ট্রেড যদি বাড়ে, আমরা বলছি যে যত বেশি উৎপাদন, যত বেশি এক্সপোর্ট ইম্পোর্ট, আমরা তত বলছি যে এই নেশন গুলোর এখানে
ওভারঅল জনগণের মধ্যে ইনকাম বাড়ার একটা টেন্ডেন্সি তৈরি হবে। তো ইনকাম বাড়ার টেন্ডেন্সি তৈরি হলে অটোমেটিক এখানে লিভিং স্ট্যান্ডার্ডটা বাড়বে। তো এখন আমরা বলছি এই যে আমাদের ট্রেডটা বাড়ানো, এই ট্রেড বাড়ানোর আগে আমাদের ট্রেডটা তাহলে কম ছিল নিঃসন্দেহে। তো কম থাকার একটা আমরা কারণ বলেছি যে এখানে নানা ধরনের ট্রেডের ব্যারিয়ার ছিল। তো তখন এরা এক জায়গায় বসে কি করলো যে আমরা একটা রিজিয়নের মতো কাজ করব। এখানে আমাদের একটা এক্সটার্নাল ট্যারিফ পলিসি থাকবে যে অন্যান্য দেশের সঙ্গে ট্যারিফ কেমন হবে সেটা আমরা শুরুতেই সিলেক্ট করব না। কিন্তু কথা হলো যে কি যে আমরা আমাদের নিজেদের মধ্যে যে সব ব্যারিয়ার গুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে তুলে ফেলবো। যেসব আমাদের নেশন গুলোর মধ্যে যেসব ব্যারিয়ার গুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে তুলে ফেলবো। তো আস্তে আস্তে তুলে ফেলা অর্থ হলো আমার প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্টের দিকে যাওয়া। তো সেক্ষেত্রে কি হলো যে প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্টে গেলে অনেক ট্যারিফ ব্যারিয়ারটা আস্তে 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 রিডিউস হচ্ছে আর কি। তো রিডিউস হলে বিভিন্ন দেশের মধ্যে এখন সম্পর্কটা বাড়বে। সম্পর্ক কিসে? গুডস এন্ড সার্ভিসে, ট্রেডিং আর কি। তো এখন এর মধ্যে আবার আমরা বলছি যে লিস্ট ডেভেলপ নেশন গুলো ছিল। তো সেখানে বলা হলো যারা এই যে লিস্ট ডেভেলপ নেশন আছে এরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এক্সট্রা ফ্যাসিলিটি পাবে আর কি। অর্থাৎ এরা অন্যান্য দেশ থেকে যখন এদের দেশে ইম্পোর্ট হবে, যে অন্যান্য দেশ থেকে যখন তারা ইম্পোর্ট করবে তখন তাদের উপরে এরা নির্দিষ্ট পরিমাণে যা রেট আছে তার চেয়ে বেশি ট্যারিফ ধার্য করতে পারবে। আবার যখন এইসব দেশ যারা লিস্ট ডেভেলপ কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ, এরা যখন আবার ডেভেলপিং আছে যারা তাদের ওখানে যখন পাঠাবে তখন তাদের আবার ট্যারিফটা কম হবে। অর্থাৎ অন্যান্য দেশগুলো যে ট্যারিফে পাঠাবে ডেভেলপিং নেশন গুলো তাদের মধ্যে, তার চাইতে লিস্ট ডেভেলপ নেশন গুলো আরো কম রেটে কম ট্যারিফে ওইসব দেশে পাঠাতে পারবে। তো এখানে বুঝতে অসুবিধা থাকলে আমাকে কোশ্চেন করতে পারো। আমি তোমাদের স্পিকার ওপেন করে দিয়েছি, তোমরা যে কেউ একজন চাইলে বলতে পারো যে এটাতে অসুবিধা আছে কিনা বুঝতে। তারপরে আমরা আবার আমাদের পরের টপিকে যাচ্ছি। স্যার সমস্যা নেই। ওকে, তাহলে আবার স্পিকার অন অফ করো। তাহলে এখন আমরা বলছি কি যে এর মধ্যে আমরা দেখলাম কি এই যে লিস্ট ডেভেলপ কান্ট্রি গুলোর মধ্যে একটা কন্ট্রাক্টিং এটা এসছে আর কি। তো এরপরে আমরা আসি। তো এই যে আমাদের সাবটা যখন আস্তে আস্তে যখন আমাদের সাবটা কার্যকর হওয়া শুরু হলো তখন এই সাবটাতেই আমাদের একটা আলোচনা ছিল যে সাবটার পরের স্টেপটা আমরা জানি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। প্রেফারেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্টের পরে আমাদের আসে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তো এটা একটা নির্দিষ্ট সাল পর্যন্ত বলা হলো যে আমরা এই প্রেফারেন্সিয়াল ট্রেডে থাকবো। তারপরে এই এর পরে যখন এই সালগুলো আসবে তখন আস্তে 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 আমাদের যে গুডস গুলো আছে সেগুলো এই নেশন গুলোর মধ্যে ফ্রিলি মুভ করতে পারবে। তো তখন ফ্রিলি মুভ করার অর্থ কি এখানে কত সাল কি কি দেয়া আছে এগুলো একটু নিজেরা দেখে নিতে হবে, আমি আর এগুলো দেখছি না। তো এই সালগুলোর দিকে সম্ভবত 2016 বা তারপরে এসে মোটামুটি আমরা আমাদের রিজিয়নের মধ্যে আমরা ফ্রি ট্রেডে যেতে চাই, যদিও আমরা জানি যে এখন সেটার ইফেক্টিভনেস নাই। তো এখন আমরা বলছি কি যে তারপরে যখন আমাদের সাবটার আলোচনা হবে তখন সাবটার থেকে আমাদের পরবর্তী আসবে। আমরা যখন আমাদের ট্যারিফটা কমাচ্ছি তখন একটা সময় আমাদের উদ্দেশ্য থাকবে কি যে আমরা এটাকে আমরা জিরো কাস্টম ডিউটিতে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের এখানে কোনো জিরো কাস্টম ডিউটি থাকবে না। তো জিরো কাস্টম ডিউটি অর্থ কি যে আমাদের এই সাবটার পরে আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের দিকে যাব। অর্থাৎ এখানে আমরা বলছি কি যে এই সাবটার মধ্যেই কয়েকটা রাউন্ডে আলোচনা হয়েছে যেখানে 5,000 কমোডিটি ছিল যেগুলোর উপরে তারা নেগোসিয়েশন করেছে যে আমাদের ট্যারিফ রেট কমাবো এবং কমাতে কমাতে একসময় আমরা ফ্রি ট্রেডের দিকে যাব। তো ইন্টারেস্টিংলি আমরা যখন দেখছি যে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যখন ট্রেড নেগোসিয়েশন হচ্ছে তখন দেখা গেছে যে ইন্ডিয়া আমাদের অনেক গুডস এর উপরে তাদের ফ্রি ট্রেড দিয়ে দিয়েছে, যেমন এরোপ্লেন, তারপরে আরো এরকম অনেক গুডস আছে যেগুলো বেশিরভাগই বাংলাদেশ তৈরি করে না। কিন্তু আমরা আসলে যখন নেগোসিয়েশন করেছি তখন আমাদের 43 সিলেক্টেড গুডস ছিল যেগুলোতে আসলে বাংলাদেশ ট্যারিফটা কমানো বা তাদের ফ্রি ট্রেড করতে চেয়েছে, যেমন তার মধ্যে ছিল গার্মেন্টস, তারপরে হলো আমরা বলছি যে সিরামিক্স, তারপরে আমাদের ওষুধ, এরকম যেগুলো বাংলাদেশের শুরুর দিকের যেগুলো ইন্ডিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে রপ্তানি হয়। তো সেসব গুডগুলোর ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অতটা ফ্যাসিলিটি পায়নি। তারপরে স্টিল বাংলাদেশের যে রপ্তানি দিয়ে সেগুলো কিন্তু আমাদের নেতৃত্ব দেয় গার্মেন্টস আর ওষুধ আর কি, ইন্ডিয়াতে বেশি সিরামিক, এই তিনটা ইন্ডাস্ট্রি মূলত বেশিরভাগই ইন্ডিয়ার মার্কেটে যায় আর কি। তো সেক্ষেত্রে দেখা গেছে কি যে ইন্ডিয়া বলছে তোমাকে তো আমি বেশিরভাগ ফ্রি করে দিয়েছি, কিন্তু আমাকে সে বেশিরভাগই ফ্রি করে দিয়েছে কিন্তু আমার যে বেস্ট গুডস যেগুলো যেগুলো বেস করে আমার মূলত ইনকামটা আসে সেই গুড গুলোর উপরে কিন্তু তারা আমাকে ট্যারিফ রিডাকশন দেয়নি বা ট্যারিফ অত বেশি কমায়নি যাতে আমি মার্কেট অ্যাক্সেসটা হিউজ পরিমাণে পেতে পারি। ফলে দেখা গেছে কি যে এই যে ট্যারিফ রিডাকশন ইন্ডিয়ার সঙ্গে আমার, এতে কিন্তু আমাদের খুব বেশি উপকার হয়নি আর কি। তো আমরা জানি যে প্রত্যেকটা দেশ তার নিজস্ব একটা ইন্ডাস্ট্রি আছে জানি আমরা, যেমন ইন্ডিয়ার তাদের নিজেরও গার্মেন্টস আছে, তাদের নিজেরও সিরামিক্স আছে। তো এরভাবে আর কি চিন্তা করে তারা হয়তো আমাদের গুডস গুলোতে তারা এরভাবে সুবিধা দেয়নি। কিন্তু আমরা জানি যখন আমরা ইন্টারন্যাশনাল ট্রেড করতে চাই আমরা ধরেই নেই যে সবচেয়ে এফিশিয়েন্ট যারা প্রডিউসার তারা মার্কেটে টিকে থাকবে।
হয়তো ইন্ডিয়ার আদার, যেমন ইন্ডিয়ার এখন কথা হলো যে ইন্ডিয়া কেন বাংলাদেশের এই গুডগুলোর উপর থেকে তারা কমাতে চায় না। কারণ ইন্ডিয়া দেখছে যে যে বাংলাদেশ আমার উপরে এইসব এমন কিছু গুডস এ ডিপেন্ডেন্ট যেগুলো তাকে নিতেই হবে। যেমন আমি যদি বলি যে রাইস, তারপরে আমি যদি বলি পেঁয়াজ, তারপরে আমি যদি বলি সুগার, এইসব জায়গায় হচ্ছে কি যেসব নেসেসারি গুডস মূলত, সেই নেসেসারি গুডস গুলো যেমন রসুন, তো এইসব গুডস গুলো মূলত আসে জিরা ইন্ডিয়া থেকে আসে। তো আমরা বলছি কি যে এইসব গুড গুলো তো আমি অন্য দেশ থেকে আনতে পারতাম, তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হতো? তো সেক্ষেত্রে দেখা যেত যে আমি যদি চায়না থেকে নিয়ে আসি তাহলে সেটা কস্ট ইফেক্টিভ মেথড হবে না আমার জন্য। কারণ আমরা জানি যে ইন্ডিয়া থেকে আমাদের একটা হিউজ যে আমাদের যে ট্রেডের যে ডেফিসিট, সেই ডেফিসিটটা মূলত আমাদের দুটো দেশের সঙ্গে আছে। আমরা যে এক্সপোর্ট আর ইম্পোর্টকে যদি যোগ বিয়োগ করা হয় তাহলে আমরা জানি যে বাংলাদেশের ট্রেড ডেফিসিট আছে। আমরা জানি এই ট্রেড ডেফিসিটটা আমরা মিটাই হলো ফরেনার, যারা বাইরের দেশে থাকে আমার দেশের প্রবাসীরা, তাদের থেকে আমাদের ইনকামটা আসে। তো ইনকাম এসে মোটামুটি আমাদের এখন রিজার্ভ তো হিউজ পরিমাণে আমরা জানি 44 বিলিয়ন। কিন্তু আমরা যদি এক্সপোর্ট আর ইম্পোর্ট হিসাব করি, অর্থাৎ এক্সপোর্ট থেকে আমরা যা আর্ন করি আর ইম্পোর্টের জন্য আমরা যা পে করি, সেই দুটো হিসাব করলে দেখা যাবে যে যে বড় গ্যাপটা তৈরি হচ্ছে, সেই অর্থাৎ আমাদের ইম্পোর্টটা অনেক বেশি। সেই ইম্পোর্টটা মূলত আমাদের দুটো নেশনে সবচেয়ে বেশি হয়। ইম্পোর্টের এই যে আমাদের যে হিউজ পরিমাণে ইম্পোর্ট এক্সপোর্টের চাইতে, কিন্তু সেই সব দেশে কিন্তু আমাদের এক্সপোর্ট কম অনেক। তো সেই দুটো দেশ হলো, একটা হলো চায়না আর একটা হলো ইন্ডিয়া। এই দুটো দেশের সঙ্গে আমাদের ট্রেড গ্যাপ হিউজ। তো বাংলাদেশ গভর্নমেন্ট অনেক ট্রাই করেছে যে আমাদের ট্রেড বাড়ানোর জন্য। তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে আমার ওরকম আসলে বাংলাদেশের উপরে কিন্তু ইন্ডিয়া নির্ভরশীল না। কারণ আমার বেশিরভাগ নেসেসারি গুড আমি নিজেই সবটা পূরণ করতে পারি না, সে তো আমাকে ইন্ডিয়ার উপরে নির্ভরশীল হতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া যদি আমি যদি বলি তাহলে ইন্ডিয়া কোন গুড গুলো বাংলাদেশ থেকে নিতে পারতো, আমি যদি বলি যে সে এরোপ্লেন নিতে পারতো, সে রকেট নিতে পারতো, তারপর আমি বলছি যে সে স্টিলের তৈরি উন্নত যেসব র মেটেরিয়ালস আছে সেগুলো নিতে পারতো, কিন্তু সেটার সুযোগ তার বাংলাদেশ কিন্তু ক্রিয়েট করতে পারবে না কখনোই। আমাদের কিন্তু এখনো সেই লেভেলে আমরা পৌঁছাই। ফলে দেখা যাচ্ছে কি যে এই যে ট্রেড গ্যাপ ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের, এটা কিন্তু মেটানো খুবই কঠিন। একটা সময় চেষ্টা করা হয়েছে যে আমরা গার্মেন্টস বা সিরামিক্স বা ওষুধ শিল্পে ভালো করলে হয়তো আমাদের ইন্ডিয়ার সঙ্গে ট্রেড গ্যাপটা কমবে। কিন্তু সেটা কিন্তু খুব বেশি ফলপ্রসূ হয়নি। আমি 2008-9-এর ডেটাগুলো বলছি আর কি। সে সময় আমাদের অ্যানালাইসিস করে দেখা গেছে কি যে এই ডেটাগুলো দিয়ে দেখা গেছে যে ইন্ডিয়ার সঙ্গে ট্রেড গ্যাপটা আসলে আমার কমবে না, এটা বরঞ্চ বাড়বে দিন দিন। কারণ আমরা অনেক বেশি ইন্ডিয়ার উপর এখন নির্ভরশীল। তো সেক্ষেত্রে চায়নার সঙ্গে আমাদের নির্ভরশীলতা আছে। তো ইন্ডিয়ার সঙ্গে আমাদের ক্লোজ, আমাদের এখানে ট্রান্সপোর্টেশন কস্টটাও কম, টাইমিংটাও লিড টাইমটাও কম আমাদের গুডস গুলো দেয়া নেয়ার। ফলে সেক্ষেত্রে দেখা যায় কি ইন্ডিয়ার উপরে আমাদের নির্ভরশীলতা থাকবেই। এখান থেকে আমাদের বের হয়ে আসাটা অনেক কঠিন। তো সেক্ষেত্রে আমরা বলছি কি এই যে আমাদের যে সাবটার যে নেগোসিয়েশন বা আলোচনা, সেক্ষেত্রে কিন্তু এই যে ইন্ডিয়া বা আর পাকিস্তানের সঙ্গে আমাদের ট্রেড খুবই কম। পাকিস্তানের সঙ্গে আমাদের সবসময় ট্রেড খুব বেশি, সেটা মিলিয়ন ঘরে, সেটা বিলিয়ন ছাড়াইনি কখনো। আর শ্রীলঙ্কার সঙ্গে আমাদের খুব বেশি ট্রেড হয় না। তো আমার যে ট্রেড প্যাটার্নটা আমরা দেখছি এখান থেকে সাবটার মধ্যে বা ফ্রি ট্রেড করলে, সেক্ষেত্রে বাংলাদেশের গেইন করার চান্স কিন্তু খুব কম। কারণ এখানে বাংলাদেশ অনেক বেশি এক্সপোর্ট যে এই রিজিয়নে যে করে সেটা কিন্তু না। তবে এটা হতে পারে যে আমি যদি যেসব গুড গুলো ইম্পোর্ট করি সেগুলোর উপরে তো আমি ট্যারিফ বসাই। ফলে দেখা যাচ্ছে কি যে আমি যে চাই এক্সপোর্ট করে আমার ইনকামটা বাড়াতে, সেক্ষেত্রে কিন্তু আমার অপরচুনিটিটা তুলনামূলকভাবে কম। কারণ আমার এখন একটা কোশ্চেন করি আমি। আচ্ছা, কাউন্সিলর মুখ খোলো। জি স্যার। হ্যাঁ, এখন বলো তো যে আমার এই রিজিয়নের সঙ্গে যদি আমার ট্রেডটা হয় সেক্ষেত্রে বাংলাদেশের বেনিফিটটা তুলনামূলকভাবে কম, কারণ কি? কারণ স্যার আমাদের এক্সপোর্ট তো কম। না, কিন্তু কথা হলো যে তাহলে মানে এক্সপোর্ট তো রিলেটিভলি কম, কিন্তু এক্সপোর্টটা তাহলে বেশি কোথায়, মানে কার সঙ্গে আমার এই রিজিয়ন করলে সুবিধা? তো সবচাইতে বেশি গার্মেন্ট, আমরা জানি যে আমাদের এক্সপোর্টেড গুডস বেশিরভাগটাই হলো গার্মেন্টস রিলেটেড, যতটুকু জানি যেটা সবচেয়ে আমাদের বেশি গার্মেন্ট এক্সপোর্ট এটা করে যায় হলো বেশিরভাগই যায় হলো আমেরিকা। ইউএসএ আর যায় কোথায়, ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি। ঠিক আছে, আমেরিকা আর জার্মানি। ইউইতে। জি। জার্মানি একক একক দেশ হিসাবে গত বছর জার্মানিতে 1 নম্বরে ছিল। আর বেশিরভাগ সময় এই পর্যন্ত একক দেশ হিসাবে আমেরিকাতে সবচেয়ে বেশি গার্মেন্ট যায়, তারপরে জার্মানিতে যেত। কিন্তু গত বছর প্যাটার্নটা চেঞ্জ হয়ে জার্মানির ফার্স্ট হয়ে গেছে, আর আমেরিকা আমাদের সেকেন্ড হাইয়েস্ট ট্রেডিং ট্রেড ছিল গার্মেন্টস হলো আমাদের আমেরিকার সঙ্গে। আর আমরা যদি বলি সংযুক্ত ভাবে চিন্তা করি তাহলে ইউরোপিয়ান নেশনে আমাদের সবচেয়ে বেশি গার্মেন্টস যায় আর। তো আমি যদি এই রিজিয়নে আমার ট্রেডটা বাড়াতে চাই, তো দেখা গেছে কি যে এখানে বিভিন্ন মডেল অ্যানালাইসিস করে দেখা গেছে যে আসলে
জিট্যাপ মডেল বা অন্যান্য মডেল ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ইউজ করা হয়, যেগুলো দিয়ে দেখা হয় যে ট্রেড করলে তার সঙ্গে আমার বেনিফিট হওয়ার চান্স কিরকম। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এই দেশগুলোর সঙ্গে ট্রেড করলে আমার খুব বেশি বেনিফিটেড হওয়ার চান্স নেই আর কি। কারণ আমার তো সেই দেশ যখন ইম্পোর্ট করবে তখন তো আর ট্যারিফটা বসাবো আমি, ট্যারিফ তো আর সে বসাবে না। আর আমি যখন এক্সপোর্ট করব তখন তো ট্যারিফ বসাবে সে, আমি তো আর কিছু করছি না। তো আমার গুডস যেহেতু কম যায়, সেহেতু সেখান থেকে তো আমার এক্সপোর্ট অত বেশি বাড়ানোর সুযোগ এখানে কম। আর আমি যদি দেখি যে এইসব দেশ নিজেরাও গার্মেন্টস প্রডিউস করে, নিজেরাও ওষুধ প্রডিউস করে, নিজেরাও সিরামিক প্রডিউস করে, ফলে দেখা গেছে কি যে এই যে সাপটা বা সার্ক এর স্বপ্ন যে আমাদের ছিল, সেটার তুলনামূলক গুরুত্ব আমাদের কাছে মনে হচ্ছে যে অত বেশি আমাদের জন্য ইফেক্টিভ না। এবং আমরা চাইলেও এই দেশগুলোর থেকে আমরা আমাদের ইম্পোর্টটা কমাতে পারছি না, কারণ বেশিরভাগ নেসেসারি গুডস গুলো আমরা এই দেশ থেকে নিয়ে আসি। ফলে সেক্ষেত্রে আমাদের বেনিফিটটা কিন্তু এই সার্কের মাধ্যমে, যেটা স্বপ্নদ্রষ্টা আমাদের ছিলেন জিয়াউর রহমান বলা হয়, আই ডোন্ট নো। তো এখান থেকে আমাদের বলা হয় যে এই যে সাপটা বা সার্ক, এটার উদ্দেশ্য ভালো, কিন্তু এখান থেকে ইকোনমিক অ্যানালাইসিস করে আমাদের যে সলিউশন, সেটা আমরা দেখছি যে এখান থেকে আমাদের গেইন করার চান্সটা রিলেটিভলি কম, কারণ আমাদের এক্সপোর্ট তো এখান থেকে আমরা খুব বেশি বাড়াতে পারছি না এইসব দেশগুলোতে। আমাদের ইম্পোর্ট প্যাটার্ন আবার সেম থাকছে। তো সেক্ষেত্রে দেখে বলছে যে আমরা এখান থেকে আমাদের বেনিফিট হওয়ার চান্সটা তুলনামূলকভাবে কম। তো সাফটার পরে আসলে আমাদের আসে কি সাফটা, অর্থাৎ আমরা আমাদের মধ্যে ফ্রি ট্রেড করতে চাই। তো সেক্ষেত্রে আমাদের এই বেনিফিটটা আছে। তবে এখানে যদি আমরা বলতাম যে এখান থেকে যদি আমরা টেকনোলজি বা আদার অনেক বেনিফিট নিতে পারতাম, যেমন সোশ্যাল বেনিফিট, যেগুলো স্বাস্থ্যগত বেনিফিট, তাহলে সেটা ক্ষেত্রে কিন্তু আমাদের বেনিফিটটা অনেক বেশি হতো সার্ভিসের ক্ষেত্রে। তো সেগুলো কিন্তু আমাদের নেশন গুলো এমন যে তারা হাইলি টেকনোলজিক্যাল অ্যাডভান্স না। ফলে দেখা যাচ্ছে কি যে বেনিফিটটা কিন্তু আমাদের ওভাবে আসার চান্স নেই আর কি। ফলে এখান থেকে আমাদের যে খুব বেশি উপকার, সেটা কিন্তু আমরা বলতে পারি না। এই লেকচারটা একটু পড়বা, আহ একটু না, ভালো করেই পড়ো, তাহলে অনেক দিককার কনসেপ্ট ক্লিয়ার হবে। এর পরের যে টপিক গুলো আছে সেগুলোতেও আমরা সবটা করতে পারবো কিনা জানি না। তবে আমি ভাবছি যে পরের ক্লাসে আমি শুধু লেকচারটা রেডি করে দিব, তোমরা আমাকে দেখাবে আর কি যে স্যার এইগুলোর মধ্যে এই এই জিনিস আছে, আপনার এই জিনিসগুলো জানা উচিত। আমি যেমন তোমাদেরকে বলি যে এগুলো জানা উচিত, তোমরা আশা করি নেক্সট ক্লাস আমাকে বলবে স্যার এইগুলো আপনার জানা উচিত ছিল। তো কারণ নতুন কিছু এর মধ্যে এগুলো আসতে পারে, আমি সেরকম একটা ক্লাসের অ্যারেঞ্জ হয়তো নেক্সট ক্লাসে করতে পারি, তোমরা আমাকে পড়াবে আর কি, আমি লেকচারটা দিয়ে দিব। তো এরপরে আমরা আসি, কারণ আমি যে লেকচার দিই সেটা তোমার নাও পছন্দ হতে পারে। আমি তো এখানে কোনো দ্বিমতের কিছু পাই না, সবসময় যা দেই তাই দেখি কারেক্ট থাকে, আবার ভুল জিনিসও দেখি কখনো কারেকশন হয় না। আমি যখন পরে আবার চেক করি তখন দেখা যায় যে আমি ভুল কারেকশন করছি। তাহলে আমি লেকচার দিলাম, তাতে তোমাদের বেনিফিটটা কি হইলো? এরকম একটা দিয়ে লিখে দিলাম, আর তোমরা সেইটা কিছু দেখলেও না, কিছু করলে না, যে যার মতো বসে আছে আর কি কনস্ট্যান্ট, তাহলে তো এখান থেকে তোমার বেনিফিট আসার চান্স কমই, আউটপুট বেশিরভাগ ক্ষেত্রে জিরো হবে। তো এখন আমরা আসি, আমরা বলছি আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অর্থাৎ সাউথ ইস্ট বললে আমরা বলি দক্ষিণ পূর্ব এশিয়ার যে নেশন গুলো, তাদের মধ্যে একটা রিজিয়ন বিল্ড অফ করার চিন্তা আর কি। তো এখন আমি যদি এখান থেকে একটু জানতে চাই, আচ্ছা বলো তো যে এখান থেকে এদের মধ্যে কি ধরনের রিলেশনশিপ বিল্ড আপ হতে পারে? আচ্ছা কাকে জিজ্ঞেস করি, ঈশা বলো, ঈশা না এশা? 1301, দ্রুত দ্রুত, সময় কম। মুখ খোলো, চলে গেছে মনে হয়। আজকে যে মুখ না খুলবে তাকে আমরা অ্যাবসেন্ট করে দিব। আমি কলমটা নিয়ে বসি আগে, এখানে প্রেজেন্ট দিয়ে চলে যাও, আমি রোল নাম্বার ধরে ধরে ডাকবো এখন থেকে, প্রেজেন্ট। কলমটা কোথায়? সরি, আমি এখান থেকে আজকে রোল নাম্বার ধরে না পাইলে সেগুলো সবাইকে অ্যাবসেন্ট করে দেবো। 1301 অ্যাবসেন্ট। আচ্ছা, এবার আমরা বলি 1302। তোমার স্পিকার আমি অ্যালাউ করেছি, তুমি মুখটা খোলো। স্পিকারে ক্লিক করলে তোমার মুখ ওপেন হয়ে যাবে, না হলে আমাকে এখানে মেসেজ দিয়ে জানো। এখানে 1301 তুমি এখানে নাই, তোমাকে আজকে অ্যাবসেন্ট করলাম। 1302ও অ্যাবসেন্ট। আজকের 5 জনকে ডাকবো, তার মধ্যে স্যার 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 আসি তো। আসি কোথায় ছিলে? তোমারা কেউ ডেকে ডেকে পাঠাইছে? তুমি কোথায় ছিলে? না স্যার, কেউ ডেকে পারে না, মাঝখানে নেটের প্রবলেম করছিল তো স্যার, এই জন্য স্যার। 1302 কে অ্যাবসেন্ট করে দিব। 1302 এখানে দেখাচ্ছে প্রেজেন্ট, 1302 কে আজকে ধরতে হবে, নাইলে এভাবে থেকে থেকে চলে যাওয়া, মোবাইল ওপেন করে সেটা আমরা ব্যবস্থা করছি। আরেকজনকে ডাকি, 1361। আচ্ছা তাহলে আজকে অ্যাবসেন্ট করলাম 1302 আর 1361। জি স্যার, আছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার তাহলে আরেকজনকে ডাকি, ফারিয়া রশিদ। 1302 কিন্তু নাই, 1302 কে আমরা অ্যাবসেন্ট করে দিব আজকে। আচ্ছা, মারজান আক্তার এ শুধু আহ, এখানে থেকে চলে গেছে। 1302 অ্যাবসেন্ট আজকের। তাহলে আজকের অ্যাবসেন্ট করলাম 1302 কে, এখানে আমরা তাকে দিব না আর কি প্রেজেন্ট, এখানে ক্লাসে ঢুকে থাকা। আচ্ছা, এখন বলো এখান থেকে 1361 বলো, কুইক, সময় কম। যে এই যে আমরা আসিয়ান নেশন গুলো দেখছি, মূলত এই নেশন গুলোর সঙ্গে কি নিয়ে আলোচনা হতে পারে? এই লেকচারে কি পড়েছো তুমি? 1361, মুখ ওপেন করে বলো, বলো। কথা না বললে কিন্তু অ্যাবসেন্ট করে দিব। তুমি কি স্যার আদের, এটা বলতে পারছি না। কেন বলতে পারছো না? বলো যে স্যার আমি এটা পড়ি নাই। বলতে পারছো না অর্থ কি? তুমি পড়েছো কিন্তু তুমি কথা বলতে পারছো না, এরকম বুঝে। জি তার অর্থ কি দাঁড়ায়? তুমি এটা মোটেও পড়ো নাই, তাই বোঝাই তো নাকি? খালি কি ক্লাস করলেই কি কাজ হয়ে যায় নাকি? ক্লাসের মধ্যে বসে থাকলাম আর আমার সব একেবারে সে ইয়ে হয়ে গেল। এই কাউন্সিলর বলো, এখানে মূলত এদের উদ্দেশ্যটা কি? এর মধ্যে সুন্দর করে লেখা আছে, এর মধ্যে কি কি হবে না হবে একেবারে সুন্দর করে। আমি তো সবসময় মুখে বলে যাই, আমি একটু জিজ্ঞেস করি যে আমি আসলে যা স্যার দেখছি। সকল দেশের মধ্যে মানে সমন্বয় সাধন সকল করা না, সকল আর কিসের তাদের সমন্বয় সাধন ইকোনমিক, করা? মুখস্থ বলতেছেন সমন্বয়। সকল দেশ মানে কয়টা? এখানে মেম্বার নেশন কয়টা? এই যে এখানে দেয়া আছে ও না, ও 10টা মেম্বার স্যার, 10টা মেম্বার। 10টা তাদের মধ্যে ইকোনমিক গ্রোথ, তাদের মধ্যে ইকোনমিক। ইকোনমিক গ্রোথ আনা এবং রিজিওনাল স্টেবিলিটি স্থাপন করা। রিজনাল স্টেবিলিটিতে মূলত কি কি ছিল এখানে? রিজনাল স্টেবিলিটি মূলত কি? রিজনাল স্টেবিলিটি কি? স্টেবিলিটি বলতে আমরা কি বুঝি এখানে? স্যার আহ, শুধু স্থিতিশীলতা। কি অর্থনৈতিক কারণ ছিল নাকি আদার কোনো টেরোরিজম বা এই টাইপের কোনো ইয়ে ছিল, যেগুলো স্যার এক দেশ থেকে অন্য দেশে যদি কেউ ধরাও পড়ে তাহলে সেই দেশ চাইলে বন্দি প্রত্যর্পণ বলে যাকে, সেটা সেই চুক্তির মধ্যে আছে। এই জি যে স্যার, অস্ত্রশস্ত্রের উন্নয়নও আছে। এখানে এই যে এগুলোর আমি দেখছি না যে এটা কয়জন মেম্বার নিয়ে এরা গঠন করেছে এবং কত সালে। এটা নিজেরা একটু পড়ে নিতে হবে। 1967 আসিয়ান কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এটা 4 মার্কসের কোশ্চেন, জি স্যার। 4 মার্কস কম আসে, সচরাচর 1 মার্কই দেয় আর কি। তার অর্থ এই না যে এটা এটা পড়া যাবে না। এটা এই এইটা কিন্তু অনেকটা সফল একটা ইয়ে আর কি। আমাদের যে রিজিওনাল এগ্রিমেন্ট গুলো আছে তার মধ্যে আসিয়ানটা অনেকটা সফল আর কি। আসিয়ানটা ভালো করে পড়তে হবে। তো এখানে আমরা আসি যে এটার এর মধ্যে দেখা গেছে কি যে এদের মধ্যে যে মেইন উদ্দেশ্যগুলো ছিল সেগুলো হলো ফ্রি ফ্লো অফ গুডস এন্ড সার্ভিস। এই যে নেশন গুলো আছে তারা তাদের রিজনের মধ্যে ফ্রি ফ্লো অফ গুডস এন্ড সার্ভিস সেটা তারা চায়। এবং দেখা গেছে যে আহ, এরা ফ্রি ট্রেড, এরা এক জায়গায় বসে, এদের যখন এক জায়গায় বসছে তখন এদের একটা নেগোসিয়েশন পাওয়ার ক্রিয়েট হয়েছে। এবং দেখা যেত যে যেহেতু যে এদের অনেক ব্যবসার অনেক একটা বড় ইয়ে ছিল হলো চায়না, অর্থাৎ ট্রেডের একটা বড় ইয়ে হলো চায়না। তো চায়নার সঙ্গে এরা চেয়েছে যে এই নেশন গুলো চেয়েছে যে একটা ফ্রি ট্রেডে এগ্রি করা। কিন্তু চায়না যদি এই ব্লকে না আসে তাহলে কিভাবে আমরা তাকে আটকাতে পারি? তাহলে আমরা এমন একটা ব্লক ক্রিয়েট করলাম, সেই ব্লকের মধ্যে চায়নাকে ব্লক করে দিলাম। সেটা হলে আমাদের চায়নার সঙ্গে একটা পাওয়ার ক্রিয়েট হবে, অর্থাৎ তুমি যদি আমাদের মধ্যে আসতে চাও তাহলে এই ধরনের ট্যারিফ দিতে হবে। আবার আমরা বলতে পারি যে ঠিক আছে, তোমাকে আমরা ট্যারিফ, এই সেই গুডগুলোতে ট্যারিফের রিডাকশন করব, সেক্ষেত্রে তুমি আমাদের এক্সটার্নাল ট্যারিফ যেটাকে আমরা বলি সেই তুমি আমাদের উপর থেকে ট্যারিফ কমাও। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা উদ্দেশ্য ছিল যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং মেম্বার স্টেটস এন্ড উইথ আদার কান্ট্রিজ সাচ আস চায়না। তো কারণ কি চায়নার সঙ্গে এদের ট্রেডটা অনেক বেশি ছিল। তো এখানে আমরা বলছি কি যে এদের আহ, যে একটা ব্লকের মতো কাজ করবে এবং সেই ব্লকের মধ্যে কি থাকবে? ফ্রি ফ্লো অফ গুডস, সার্ভিস, ইনভেস্টমেন্ট, স্কিল, লেবার ট্রান্সফার হবে এক দেশ থেকে অন্য দেশে, এন্ড ফ্রি আর মুভমেন্ট অফ ক্যাপিটাল অ্যাক্রস দ্য নেশনস। তাহলে আমরা বলছি কি এই যে রিজিয়নটা আছে এই রিজিয়নের মধ্যে যে গুডস এক দেশ থেকে অন্য দেশে ফ্রিলি মুভ করতে পারবে, সার্ভিস অর্থাৎ ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, যেগুলোকে আমরা বলি হাই অফিসিয়ালস আর স্কিল লেবার, সেগুলো মুভমেন্ট থাকবে। ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট করতে গেলে এখানে ব্যারিয়ার্স থাকবে না, ফ্রিলি এক দেশ থেকে অন্য দেশে ইনভেস্টমেন্ট প্যাটার্ন হতে পারবে। এবং ফ্রি মুভমেন্ট অফ ক্যাপিটাল, কারণ আমরা জানি যে এইসব দেশগুলোর ক্যাপিটাল শর্টেজ থাকে। তো যদি কেউ ক্যাপিটাল রেইজ আপ করতে পারে তাহলে সেই ক্যাপিটালের শেয়ার অন্যান্য কান্ট্রিগুলো এখান থেকে নিতে পারবে। তো এটা হলো এদের মেইন উদ্দেশ্য। এবং এখানে বলা হচ্ছে কি এদের আরেকটা উদ্দেশ্য ছিল, সেটা হলো যে আমরা জানি যে নিউক্লিয়ার নেশন যখন একটা হয়ে যায় সেই দেশ অন্য দেশের উপরে অনেক কিছু চাপাতে পারে। যেমন আমরা জানি যে আমাদের নিউক্লিয়ার স্টেট আমাদের পাশেই পাকিস্তান, ইন্ডিয়া,
এরা আর কি, তাহলে এদের মধ্যে দেখা যায় একটা ক্লাশ হওয়ার চান্স থেকে যায়। এবং এদের কিন্তু যখন নিউক্লিয়ার স্টেট হয়ে যায় তখন তারা অন্য অনেক কিছুতে তারা শক্তিশালী ভাবতে শুরু করে। কারণ আমার সামরিক শক্তি আমার অন্যান্য শক্তিকে ত্বরান্বিত করে, অর্থনৈতিক শক্তিকে ত্বরান্বিত করে। যেমন আমরা জানি যে চায়না, আমেরিকা, এদের কিন্তু সামরিক শক্তিটা এরা আগে বিল্ড আপ করেছে, পরে এদের অর্থনৈতিক শক্তি তৈরি হয়েছে। তো সামরিক শক্তি বেশি হলে অর্থনৈতিক শক্তিটাও অটোমেটিক চলে আসে। তো এখন আমরা বলছি কি যে কারণ নিউক্লিয়ার ওয়েপন আমাদের একটা সামরিক শক্তির একটা জায়গা আর কি। তো এই সামরিক শক্তি দিয়ে অর্থনৈতিক শক্তি অর্জন যাতে না হয়, আমরা যাতে আমাদের মধ্যে সহযোগিতার মনোভাব নিয়ে আগাতে পারি, অর্থাৎ কেউ আমাদেরকে ডমিনেট করবে, ডমিন্যান্স মেন্টালিটি যাতে আমাদের না থাকে, সেটা আমাদের আগে নিশ্চয়ন করতে হবে। তার জন্য আমাদের কি যে আমরা সবাই নিউক্লিয়ার ফ্রি থাকতে চাই, অর্থাৎ আমরা নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করবো না, এটা আমাদের একটা উদ্দেশ্য ছিল। এবং এখানে আমরা যদি কোনো সন্ত্রাসবাদী ইয়ে থাকে, এক দেশ থেকে অন্য দেশের মধ্যে সন্ত্রাসের কার্যক্রম চলতে পারে, তাহলে সেই দেশ জানি সেটাকে ওখানে নির্মূল করার চেষ্টা করে। এবং এখানে বলা হচ্ছে কি যে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাবে তাদের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকবে আর কি, যে এক দেশে যে যদি আমার কোনো নাগরিক অন্য দেশে যে এটা করতে চায় বা আমার দেশের উপরে করতে চায়, সেই দেশ আবার আমাকে সেটাকে তাকে ট্রান্সফার করবে, এরকম একটা চুক্তি আর কি এদের মধ্যে ছিল। তো এখানে বইয়ে কিন্তু অনেক কিছুই লেখা আছে যেগুলোর সঙ্গে আমাদের আসলে অরিজিনাল যে এগ্রিমেন্ট গুলো সেগুলোর মিল অতটা নেই। তো সেটা একটু খেয়াল রাখতে হবে। তো এরপরে আমরা আসি আমাদের পরের টপিক, যেটাকে আমরা বলছি আংটেড, যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি। তো এখন কথা হলো যে আমাদের এই আংটেডটা আসলে কি। তো আমরা, আচ্ছা তার আগে আমরা একটু শুনে আসি। এবার বলো, কাকে জিজ্ঞেস করবো, তোমরা তো কেউ পড়াশোনা করো না, কিন্তু এটা আমরা আগেও একবার পড়িয়েছি যে আংটেড, তারপরে নিউ ইকোনমিক অর্ডার, তারপরে বলেছি নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, সেটাও আমরা বলেছিলাম। তো এখানে শিফা কি বলতে পারবা যে আমাকে, সুজানা বলো। স্যার হ্যাঁ, এখানে হচ্ছে এটা ধনী দেশ আর দরিদ্র দেশের ব্যবধান কমানো। হ্যাঁ, ইয়েস। তাহলে আমরা বলছি কি যে তাহলে এই ব্যবধান কমানোর জন্য এটার মূলত, আচ্ছা আমাদের আর 10 মিনিট সময় আছে, আমরা একটু দ্রুত আগাতে চাই। তো এখন আমরা বলছি যে এই যে আমাদের ধনী আর দরিদ্র দেশের যে একটা ব্যবধান, আমরা দেখেছিলাম যে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার বা নিউ ইকোনমিক অর্ডার যেটাকে আমরা বলেছিলাম, তো সেখানে আমাদের আংটেডের একটা রোল আমরা দেখেছিলাম যে আংটেড যখন গঠন হয়েছিল তখন তাদের একটা উদ্দেশ্য ছিল নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। সেই ইকোনমিক অর্ডারের মূলত আসলে উদ্দেশ্যটা কি, সেখানে আসলে কি এখানে বলা হয়েছে। তো এই আংটাড সম্পর্কে আমরা আরো বলতে চাই, পরে সেটা কি আমরা আলোচনা করব। তো এখন আমরা বলছি যে এই যে আংটাড আমাদের গঠন হয়েছিল, এটার উদ্দেশ্য ছিল যে দেখা যাচ্ছে কি যে ধনী দেশগুলো তাদের আর এই যে দরিদ্র দেশ এদের মধ্যে আয়ের ব্যবধান বা সকল রকমের যে লিভিং স্ট্যান্ডার্ডের ব্যবধান অনেক বেশি, কয়েক গুণ বেশি ছিল। তো দেখা যাচ্ছে কি যে তখন এই দরিদ্র দেশগুলো তারা যেহেতু আংটাডের ইউনাইটেড নেশনস এর মেম্বার, তো যখন মেম্বার স্টেট এরা হয়েছে তখন বলছে যে ঠিক আছে, আমাদের তো একটা একটা সুবিধা আমরা তোমাদের কাছ থেকে পেতে চাই, বা তোমরা তো অনেক বেশি ডেভেলপড, তো আমাদেরকে তোমরা সুযোগ দাও। কারণ যা আমরা জানি যে যারা পেছনে পড়ে তাদের কিন্তু সুযোগ না দিলে তারা কিন্তু পেছনেই থেকে যায় আর কি। তো তখন বলা হচ্ছে যে তোমরা কি ধরনের সুযোগ আসলে এখান থেকে চাও। তো এই আংটারটা মূলত আমাদের এসেছিল যে ডাব্লিউটিও বা গ্যাট এর যে সাকসেস সেটা কম হওয়াতে মূলত আমাদের আংটারটা গঠন হয়েছিল। তো সেখানে বলা হচ্ছে কি যে ঠিক আছে, তাহলে এটা করতে হবে যে যখন এই ডেভেলপিং আর ডেভেলপ নেশন গুলোর মধ্যে যখন ট্রেডটা হবে, তখন ট্রেডের ক্ষেত্রে টেকনোলজি ট্রান্সফার হবে, নলেজ ট্রান্সফার হবে, স্কিল ট্রান্সফার হবে। তারপরে বলা হচ্ছে যে যখন ট্রেডটা হবে তখন বলা হচ্ছে যে ডেভেলপ যে নেশন তাদের যে ট্যারিফ স্ট্রাকচার থাকবে, সেই ট্যারিফ স্ট্রাকচারটা লিস্ট ডেভেলপড বা যারা ডেভেলপিং নেশন তাদের জন্য একরকম হবে না। তো লিস্ট ডেভেলপিং কান্ট্রি যারা থাকবে তাদের জন্য ট্যারিফটা তুলনামূলকভাবে বেশ ফ্লেক্সিবল হবে। আর যারা, যেটাকে বলা হয় জেনারেল স্পেশালাইজড প্রেফারেন্স, জিএসপি ফ্যাসিলিটি যেটাকে আমরা বলি, তো সেই ফ্যাসিলিটিটা তারা বেশি পাবে। এবং যারা এই যে আমাদের ডেভেলপিং কান্ট্রি তাদেরটা আরেকটু কম ফ্লেক্সিবল, এবং যারা ডেভেলপড নেশন তাদের মধ্যে ফ্লেক্সিবলটা কম, ফ্লেক্সিবলটা অনেকটা রিজিড থাকবে আর কি, যে ট্যারিফটা খুব বেশি কমবে না বা তাদের ট্যারিফ স্ট্রাকচারটা বেশি হবে যদি তারা এক্সপোর্ট করতে চায়। তো এখন কথা হলো যে ডেভেলপড নেশন গুলো তারা ডেভেলপিং নেশনেও পাঠায়, ডেভেলপড নেশনেও পাঠায়, আবার আন্ডার ডেভেলপড কান্ট্রি গুলোতেও পাঠায়। তো দেখা যাচ্ছে কি যে এখানে কান্ট্রি টু কান্ট্রি তারা ইচ্ছা মতো তাদের ট্যারিফ স্ট্রাকচার বসাতে পারতো। তো সেক্ষেত্রে দেখা যেত কি যখন তারা আন্ডার ডেভেলপড বা লিস্ট ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রি গুলোতে তাদের গুডস গুলো পাঠাতো, সেক্ষেত্রে কিন্তু ট্যারিফ স্ট্রাকচারটা তুলনামূলকভাবে বেশি থাকতো আর কি। তো এটা যুক্তি কি ছিল, যে যুক্তি হলো যে আমাদের যেহেতু গভর্নমেন্টের এক্সপেন্ডিচার করার মতো যথেষ্ট আমাদের রিসোর্স নাই, অর্থাৎ আমাদের রিসোর্স বেসটা তুলনামূলকভাবে কম। তো যদি আমার ট্যারিফ স্ট্রাকচারটা তোমার উপর থেকে, এবং আমি কিন্তু জানি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গুড গুলো বেশিরভাগ আমাদের আসে ডেভেলপ নেশন থেকে, কারণ আমরা জানি ডেভেলপ নেশন গুলোর ইন্ডাস্ট্রি হাইলি স্কিল্ড,
এবং তাদের তাদের এখান থেকে কিন্তু রিলেটিভ এক্সপেন্ডিচারে তাদের ওখানে কম, মানে কস্টটা কম, ফলে সেহেতু গুডস এন্ড সার্ভিসের প্রাইস রিলেটিভলি কম থাকে ইন্ডাস্ট্রি থেকে। তো এবং এখানে যে পরিমাণে স্কিল প্রয়োজন সেটা আমরা এখনো ডেভেলপ করতে পারিনি, এজন্য তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমরা এখনো এগ্রিকালচার থেকে আস্তে আস্তে ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছি। আমরা জানি যে গভর্নমেন্ট ফিক্স করেছে 2030-এর মধ্যে আমাদের 46% বা 45 থেকে 46% আমাদের ইন্ডাস্ট্রি থেকে আসবে আর কি, আমাদের আউটপুটটা। এখন সেটা কত আমরা জানি 30-32 মেবি, আই এম নট শিওর, এটা আমার জানা উচিত ছিল। তো এখন আমরা বলছি যে তাহলে এখন আমরা দেখছি যে যদি তারা আমার দেশে পাঠায় তাহলে তার উপরে আমি ট্যারিফ বসাতে পারবো। ট্যারিফ বসাতে আমি কেন চাই, সেখানকার যুক্তি হলো আমার স্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আদার সোশ্যাল বেনিফিট দিতে হবে জনগণকে, সেহেতু আমার উপরে একটা প্রেশার আছে জনগণের। তুমি তো অনেক বেশি ডেভেলপ, তোমার দেখা দেখে আমার জনগণও বেশি বেশি ভোগ করতে চায়, তাদের লিভিং স্ট্যান্ডার্ডটাও বাড়াতে চায় তারা। তো সেক্ষেত্রে আমার স্পেন্ডিং এর জন্য তোমার উপরে আমি ট্যারিফ বসাতে পারি। এবং এই যে আমাদের, তাহলে আমরা জানি যে আন্ডার ডেভেলপ বা লিস্ট ডেভেলপ কান্ট্রি যারা আছে তারা মূলত কোন ধরনের গুডস গুলো ওই সব দেশে পাঠায়, ডেভেলপিং নেশন গুলোতে তারা মূলত এগ্রিকালচারের বেস যেসব গুডস গুলো আছে সেগুলো পাঠায়। তো সেখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলা আছে যে এগ্রিকালচারাল গুড বা যেগুলো আমাদের একেবারে ইনিশিয়াল স্টেজ থেকে যেসব গুড গুলো আসে প্রাইমারি সেক্টর থেকে, সেই সব গুডের উপরে কিন্তু অনেকটা ট্যারিফ ফ্রি, তারা ট্যারিফ ফ্রি মুভমেন্ট চেয়েছে, তুমি আমার এই সব গুডগুলোর উপরে শুল্ক বসাতে পারবে না। তো অনেক ক্ষেত্রে তারা শুল্ক মুক্ত সুবিধা পেয়েছে এবং অনেক ক্ষেত্রে জেনারেল স্পেশালাইজড প্রেফারেন্স, জিএসপি ফ্যাসিলিটি যেটাকে আমরা বলি, অর্থাৎ জেনারেল, আমি তাকে স্পেশালাইজড দিয়েছি কারণ হলো সে একটু দুর্বল প্রকৃতির আর কি, এজন্য সেই ফ্যাসিলিটিটা কিন্তু তারা সেখান থেকে পেয়েছে আর কি, বা এই লিস্ট ডেভেলপ কান্ট্রি গুলো। তো এর জন্যই মূলত আমাদের আংটারটা এসছে। তো এখানে আমরা কোন কোন জায়গাগুলোতে এখানে আমাদের পলিসি এটা তারা নিতে চেয়েছে যে ডেভেলপমেন্ট ইনক্লুডিং ট্রেড, এইড, ট্রান্সপোর্ট, ফিনান্স এন্ড টেকনোলজি, এইসব জায়গাগুলোতে তাদের ইমপ্রুভমেন্ট করার টেন্ডেন্সি তৈরি হচ্ছে। তো এখানে আমরা একটা ইন্টারেস্টিং খবর আমরা জানি। আচ্ছা আমি একটু বলি, একটু জিজ্ঞেস করে আসি, আচ্ছা তোমরা কি জানো যে বাংলাদেশ সম্প্রতি একটা জায়গা থেকে বের হয়ে আসার চিন্তা করছে? জি স্যার, কোথা থেকে? যে স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ হতে চাচ্ছে। তো এখানে কতদিন পর্যন্ত বাংলাদেশের এই ট্যারিফ ফ্যাসিলিটিটা পেতে পারে এটা কি জানো? স্যার 4 বছর মনে হয়। সম্ভবত বাংলাদেশ 2030 সাল পর্যন্ত এই ফ্যাসিলিটি পেতে পারে, ঠিক আছে। প্রথম জি 4 স্যার। বছর, তারপরে বোধহয় আরো গ্রেস পিরিয়ড হিসেবে আরো বোধহয় 4 বছর পাবে। 2021 থেকে 25, 26, 29, 30 সাল পর্যন্ত হয়তো বাংলাদেশ এই ফ্যাসিলিটিটা পেতে পারে। তো সেক্ষেত্রে সমস্যা নেই, আমরা ততদিনে হয়তো আরো বেশি আমাদের এফিসিয়েন্সি বাড়বে, আশা করছি আর কি, আমরা ততদিনে আরো বেশি এফিসিয়েন্ট হতে পারি। তো আচ্ছা, এই আংটারের এটার কিন্তু সেক্রেটারিয়েট এটা কিন্তু জেনেভায় অবস্থিত। তো এখান থেকে এই যে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স যেটাকে আমরা বলেছি, সেগুলো এর মধ্যে আলোচনা আছে এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিভাবে আমরা অনেকটাই বলেছি আর কি। তো এরপরে আমরা দেখছি কি যে কারেন্টলি আংটাড হ্যাজ 195 স্টেটস, হেডকোয়ার্টার ইন জেনেভা। আংটাডের হেডকোয়ার্টার হলো জেনেভায়, ঠিক আছে, সুইজারল্যান্ড। আর এখান থেকে আমরা বলেছি কি যে আংটাডটা মূলত আমাদের এসেছিল যে যারা অনেকটা এক্সিস্টিং যে ইনস্টিটিউশন আছে তারা মূলত এইসব জায়গাগুলোতে তারা অত বেশি তাদের ইফোর্টটা দিতে পারছিল না, যেগুলোকে একটাকে আমরা বলেছিলাম গ্যাটটা আমরা সামনে দেখতে চাই এরপরে, জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ এন্ড ট্রেড। আরেকটাকে আমরা বলেছিলাম WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তো সেক্ষেত্রে আমরা বলছি ডেভেলপিং আর ডেভেলপ নেশন গুলোর মধ্যে যে প্রবলেম, সেই প্রবলেমটা গ্যাট আর WTO পুরোপুরি তারা ইন্ট্রোডিউস করতে পারেনি, ফলে আমাদের আরো একটা ইনস্টিটিউশন আমরা বিল্ড আপ করেছি যেটাকে আমরা বলেছি আংটাড। তো এখান থেকে একটু নিজেরা দেখে নিলে হবে, এখানে মূলত এখানে সব দেয়া আছে কত এদের ক্যাপিটাল কত কত কি আছে, সেগুলো একটু লেটেস্ট যে ডেটাগুলো আছে সেখান থেকে দেখে নিলেই হবে। এরপরে আমরা আসি জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফস এন্ড ট্রেড, যেটাকে আমরা বলছি গ্যাট। তো গ্যাটটা আসলে কি আমরা একটু দেখতে চাই। তো এখানে আমরা বলছি যে এই যে আমাদের গ্যাট, এই গ্যাটটা একটা ইনস্টিটিউশনের বলা হয়েছিল যে এই ইনস্টিটিউশনটা ভালো মতো কাজ করবে, তো সেই ইনস্টিটিউশনটা ঠিক মতো কাজ করেনি বলেই আমরা এই গ্যাটের একটা এগ্রিমেন্ট আমরা এসেছি আর কি, জেনারেল এগ্রিমেন্ট অফ ট্যারিফ এন্ড ট্রেড। তো শুরুতে আমাদের গ্যাটটা, আচ্ছা দেখি এখানে তাহলে আমরা কি দেখি। তো সেই যে শুরুর ইনস্টিটিউশনটা যেটা ফেল করেছিল, যেটাকে আমরা বলছি যে সেটা পুরোপুরি কাজ করতে পারেনি, যেটাকে আমরা বলেছি ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, যেটাকে আমরা বলেছি আইটিও। তো আইটিও যখন বলা হচ্ছে যে আইটিও ঠিকভাবে আমাদের কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন সেটা তার উদ্দেশ্য ফুলফিল করতে পারেনি, ফলে আমাদের 23টা নেশন তারা 1947 সালের 30 অক্টোবর জেনেভায় একটা তাদের ফার্স্ট রাউন্ড বলা হয় নেগোসিয়েশনের প্রথম রাউন্ড, সেটা জেনেভাতে হয়েছিল 1947 সালের 30 অক্টোবর। তো সেই রাউন্ডেই মূলত আমাদের এই গ্যাটের ধারণাকে
আমাদের ইন্ট্রোডিউস করা হয়, যেটাকে আমরা বলি জেনারেল এগ্রিমেন্ট। জেনারেল অর্থ হলো সবার জন্য কাছাকাছি ধরনের একটা এগ্রিমেন্ট হবে, যেটা ট্রেডের ক্ষেত্রে যেমন আমি আমার রিজনের মধ্যে একটা এক ধরনের ব্যারিয়ার দিব, কিন্তু যদি আমি গ্যাটের মেম্বার হই তাহলে সেক্ষেত্রে আমার সব দেশের জন্য জেনারেল একটা এগ্রিমেন্ট থাকতে হবে, যে আমি এই গুড পাঠাতে চাই কিন্তু তার সঙ্গে তো আমার কোনো ট্রেড রিলেশনশিপ নেই, বা সে লিস্ট ডেভেলপড কান্ট্রি হিসাবে আমাকে কোনো বেনিফিট দেয় না, কিন্তু সে যদি গ্যাটের মেম্বার হয় সেই হিসাবে আমি একটা প্রেফারেন্স তার কাছ থেকে পেতে পারি। তো সেটাকে আমরা বলি, সেই প্রথম যে নেগোসিয়েশন হয় সেটা আমরা বলছি যে 1947 সালের 30 অক্টোবর, এবং সেখান থেকে আমরা বলছি কি যে এখানে 23টা নেশন একসঙ্গে মিলেছিল। এবং ইন্টারেস্টিংলি এটা কিন্তু অনেক ইফেক্টিভ হয়েছে শেষ পর্যায়ে এসে, এবং এই গ্যাটটা 1995 সালের আগ পর্যন্ত এটা ইফেক্টিভ ছিল। যতদিন পর্যন্ত আমাদের এই গ্যাটের পরে আমরা এসেছি ডাব্লিউটিওতে, তাহলে আমরা কি বললাম, প্রথমে আমরা এসেছিলাম ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, সেটা পুরোপুরি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে আমরা গ্যাট এসেছি। আমি যেহেতু সময় কমে গেছে আমি একটু হালকা এখান থেকে কোন ওয়ে পর্যন্ত আমরা গেছি সেটা থেকে বলছি। তো এখান থেকে আমরা গ্যাট বেশ কয়েকটা রাউন্ড আমরা দেখেছি, সেই রাউন্ড গুলোতে মূলত আমাদের ট্যারিফ স্ট্রাকচার কমানো হয়েছে, এবং কমাতে কমাতে অনেক বেশি কমানো হয়েছে। কত সালে এসে 1995 এসে দেখেছি আমরা স্ট্রাকচারটা অনেক কমে গেছে, এবং শেষমেশ 2019 সাল পর্যন্ত কিন্তু এই ইয়েটা কমেছে। তো আমরা বলছি কি যে এই ইনিশিয়াল ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, এরপরে আমাদের এসে জেনারেল এগ্রিমেন্ট অফ অন ট্যারিফ অ্যান্ড ট্রেড গ্যাট, এবং গ্যাটের পরে একটা রাউন্ড আমরা বলি যেটাকে আমরা বলি উরুগুয়ে রাউন্ড। এই উরুগুয়ে রাউন্ড কিন্তু পরীক্ষায় আসে 1 মার্কের কোশ্চেন, 4 মার্কের কোশ্চেন। উরুগুয়ে রাউন্ড কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর জেনেভা রাউন্ডটাও গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা গ্যাট ইন্ট্রোডিউস করেছি। আর উরুগুয়ে রাউন্ড থেকে আমরা গ্যাটটাকে ডেমোলিশ করে, যেটাকে আমরা বলেছি ডাব্লিউটিও ট্রেড রাউন্ড, অর্থাৎ গ্যাটের আমরা আলাদা অস্তিত্ব স্বীকার করিনি। তো সেখান থেকে আমরা এসেছি হলো অল ট্রেড অর্গানাইজেশন। তাহলে উরুগুয়ে রাউন্ড থেকে আমাদের এসছে ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বি ভেরি কেয়ারফুল, শুরুতে আমাদের ছিল আইটিও, তারপরে এসছে গ্যাট, তারপরে এসছে ডাব্লিউটিও। তো সেই ডাব্লিউটিওটা কত সালে এসছে আমাদের এখানে লেখাই আছে 1995 1 জানুয়ারি। তার আগ পর্যন্ত আমাদের গ্যাটটা ইফেক্টিভ ছিল। তো সেই গ্যাটটা ইফেক্টিভ ছিল যে তার কতগুলো রাউন্ড হয়েছে, সেখানে কি কিভাবে ট্যারিফটা কমেছে সেটা আমরা পরের ক্লাসে দেখতে চাই। এবং এই ডাব্লিউটিওর পরে এখনো কিন্তু আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হিসেবে এটা কাজ করছে। তো এটা